2 সপ্তাহ ধরে বাংলাদেশে টানা অবরোধ কর্মসূচি চলছে। মনে হচ্ছে সংকট কেবল তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি এড়ানোর জন্য কি বাংলাদেশের রাজনীতিবিদরা যথেষ্ট চেষ্টা করেছিলেন? এখন সমাধান কোন পথে? কাদের হাতে রয়েছে এই সমাধান? এই সংকট থেকে কি বের হওয়া যাবে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠানে। আজ প্যানেলে আছেন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের পরিচালক রাশেদা কে চৌধুরী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বিবিসি বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আমাদের করার কথা ছিল সুনামগঞ্জে, কিন্তু টানা অবরোধ কর্মসূচি চলার কারণে সেটি আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই ঢাকাতে এই অনুষ্ঠানটি আমরা করছি বিয়াম অডিটোরিয়ামে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথম প্রশ্নে যাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন সানফেরা সাদমানি। চলমান রাজনৈতিক সহিংসতায় প্রতিনিয়ত প্রাণহানি আর সম্পদের ক্ষয়ক্ষতির জন্য আমরা আসলে কাদেরকে দায়ী করতে পারি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে বেশ কদিন ধরে যে প্রায় 2 সপ্তাহ ধরে অবরোধ কর্মসূচি চলছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন খবরের কাগজে এসেছে প্রায় 25-26 জন লোক মারা গেছেন শুক্রবার পর্যন্ত। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন, মুজাহিদুল ইসলাম সেলিম, কাদেরকে দায়ী করতে পারেন এই জন্য? এটা ছিল প্রশ্ন। এটা অত্যন্ত স্বাভাবিক যে আজকাল সারা দেশেই একটা প্রধান আলোচনার বিষয় শুধু নয়, সকল মানুষের জন্য একটা আতঙ্ক এবং আশঙ্কার বিষয় যে সহিংসতা চলছে এবং সেটা ক্রমাগতভাবে দিনের পর দিন অব্যাহত আছে এবং এটা বন্ধ হওয়ার কোনো নিশানা আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। এই আশঙ্কাটা আমরা অনেক আগেই করেছিলাম এবং অনেক মহল থেকেই করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে আমাদের রাজনীতিতে যে মূল সংকট, সেই সংকটকে যদি আমরা সমাধান করতে না পারি তাহলে পরে ঘুরে ফিরে বারবার এই রকম সহিংসতা আসবে। হয়তো গত 10 দিনে আমরা সহিংসতার মাত্রাটা একটা তীব্র আকার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু খেয়াল করলে দেখবেন গোটা বছরটাও যদি ধরেন তাহলে সহিংসতার কিন্তু শেষ নেই। এবং এইখানে ওখানে কাকে দায়ী করবেন এর জন্য? না, এটা আমি বলছি যে এটার কারণ হলো যে আমাদের দেশের রাজনীতিতে যে মৌলিক রুগ্নতা, অসুস্থতা, সেইখান থেকেই এই পরিস্থিতির উদ্ভব। আমরা রোগের আসল কারণে যদি হাত দিতে পারি তাহলে পরে এইখান থেকে বেরিয়ে আসা সম্ভব। এবং সেটা কি? সেটা হলো আমাদের এখানে লুটপাটের অর্থনীতি চলছে এবং লুটপাটের ভাগবাটোয়ারার জন্য মিস্টার সেলিম, ওনার যে প্রশ্নটা এখন ধরেন এই যে পরিস্থিতি চলছে, আপনি যদি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, আপনিও জানেন, আমরাও দেখেছি, মানুষের প্রশ্ন এটার জন্য কে দায়ী? সরকার না বিরোধী দল? না সরকার না, আমি মনে করি বিরোধী দল অনেকগুলো আছে। মানে বিএনপি একমাত্র বিরোধী দল। বিএনপি নেতৃত্বে যে জোট, তারা নাকি সরকার দায়ী, এরকম প্রশ্ন? আমি মনে করি যে যদি স্ট্রেইট এটা বলতে হয় তাহলে আমি এই উভয় শক্তিকেই এই পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী বলে আমি মনে করি। এবং এইটা হলো বুর্জোয়া রাজনৈতিক দল এবং বুর্জোয়া রাজনীতির যে দেউলিয়াপনা, সেই দেউলিয়াপনার প্রকাশ হিসেবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই হানাহানি এবং দায়টা কার বেশি? না, এটা দুইটা একটা আরেকটার পরিপূরক। কেননা এক সংঘাত আরেক সংঘাতকে ডেকে নিয়ে আসছে এবং পরস্পর এমন একটা জায়গায় চলে গেছে যে কোনো একটা পক্ষ এই সংঘাতের শক্তিটাকে নিজের দল এবং নিজের জোট থেকে দূরে সরে রাখার ক্ষমতা রাখে না। কেননা যদি তার এই সহিংস তৎপরতায় লিপ্ত ক্যাডাররা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে তারা চলে যাবে ওই পক্ষে। ওই পক্ষ মনে করছে যে আমরা যদি এদেরকে হাতছাড়া করি ওরা চলে যাবে ওই দিকে। সুতরাং এই দুইটা শক্তি এখন এই সহিংস ক্যাডারদের হাতে জিম্মি হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে মুজাহিদুল ইসলাম সেলিম। রাশেদা কে চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম দুপক্ষকেই দায়ী করেছেন, আপনি কি কোনো একটা পক্ষের দায় বেশি দেখেন নাকি একই? আমি শুরুতে আসলে ধন্যবাদ দেব বিবিসিকে এবং ধন্যবাদ দেব রাজনৈতিক দলের নেতৃত্ব যারা এখানে এসছেন, যে তারা তাদের মধ্যে মতবিরোধ থাকলেও অন্তত আমাদের সামনে এটা তাদের দায়বদ্ধতার একটা জায়গা থেকে এসছেন এবং সেই জায়গা থেকেই আশা করেছি যে সমস্যার সমাধান হবে। কাদের দায়ী করব? এটা শুরুটা হচ্ছে বিভেদ, তারপরে বিদ্বেষ, তারপরে সহিংসতা, এই জায়গায় চলে গেছে এবং সংকটটা কিন্তু রাজনৈতিক। এইখানে আমরা যারা আছি সাধারণ নাগরিক,
সাধারণ মানুষ, সংকটটা কিন্তু আমরা তৈরি করিনি। এটা রাজনৈতিকভাবে তৈরি এবং এটার সমাধানও রাজনৈতিক দলকেই করতে হবে। ধন্যবাদ আপনাকে। একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি, সর্বশেষ সারিতে একেবারে। ধন্যবাদ। আমি মনে করি দুপক্ষেরই এখানে দায় আছে, এবং যেহেতু বিএনপি নেতৃত্বাধীন তারা অবরোধ ডেকেছে, দায়টা তাদেরই বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেছনের সারিতে আরেকজন, বাঁ দিকে। হ্যাঁ, আমার মনে হয় এর জন্য বিএনপি নেত্রী বেশি দায়ী, কারণ তিনি নির্বাচনে যাবেন না, তিনি সংলাপে বসবেন না, তিনি অবরোধ ডেকে বসে থাকবেন। আমার মতে এর জন্য বিএনপি নেত্রী দায়ী বেশি। ধন্যবাদ আপনাকে। মাঝখানের সারিতে। যেহেতু অগণতান্ত্রিক শাসন, সেইখানে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণেই এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে, এবং যেখানে পরিবারতান্ত্রিক একনায়কতান্ত্রিক মনোভাব। বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নাই, গণতন্ত্রের সিস্টেমও নাই। যে গণতন্ত্র যেখানে নাই, সেখানে আমরা গণতন্ত্রে আশা করব কিভাবে, আর আমরা শান্তি পাবো কিভাবে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিশ্ব যেখানে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে পরিবারতন্ত্রের দিকে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মাঝখানের সারিতে একজন নারী হাত তুলেছেন। আমার আসলে রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন, আপনারা কি বুঝতে পারছেন যে জনগণ কিন্তু সচেতন, তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে জানে। আপনারা কি জানেন ব্যাপারটা? এই যে মূল যে ব্যাপারটা ছিল, মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে উনি উভয় পক্ষের দায়টা সমান দেখছেন। আপনার কাছে কি একই রকম মনে হয়? উভয় পক্ষের দায় সমান, এবং জনগণ এক সময় যখন যদি তাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তাহলে তারা সম্ভবত এসে মানে সমস্যার সমাধান করতে আসবে। কিন্তু জনগণ তো রাজনৈতিক শক্তি নয়, কিন্তু দেখা যায় যে যখন আবার নির্বাচন হয়, এই দুটো দলই সবচেয়ে বেশি ভোট পাচ্ছে। জি, কিন্তু তারা এক সময় তারাই একটা শক্তি হিসেবে আবির্ভূত হবে। এটা কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, রফিকুল ইসলাম মিয়া। বিরোধী জোট বলতে বিএনপি নেতৃত্বাধীন জোটের দায়ও কম নয় একেবারেই। একজন দর্শকও বলেছেন, মুজাহিদুল ইসলাম সেলিমও বলছেন যে সমান সমান। যা ঘটছে তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, ব্যথিত, মর্মাহত। এই জাতি স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এখন সকল মানুষের ন্যূনতম বাঁচার অধিকারের জন্য। এবং এটা থেকে বেঁচে থাকার জন্য একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। আপনারা জানেন যে 1994 সালে 5th পার্লামেন্টে যখন প্রতিষ্ঠা হয়, তখন এই পার্লামেন্টের 14 মাস সময়ের পূর্বে জামায়াত ইসলামকে সঙ্গে নিয়ে, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী ওনারা পার্লামেন্ট থেকে রিজাইন করেছেন। দিজ আর দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্টস, উইথ এ ডিমান্ড যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া এখানে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে আফটার দ্য রেজিগনেশন অব আওয়ামী লীগ, জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি, বিএনপি রিকোয়ার্ড নাম্বার অফ এমপি ছিল না, যাতে করে তারা ইচ্ছা করলেই সেটা করতে। এখনকার কথা সোর্সেস দেয়ার, কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনারা জানেন সেই অবস্থা। 120 ঘন্টা হরতাল হয়েছিল, 96 ঘন্টা হরতাল হয়েছিল। কার গাড়ি যাচ্ছি না, একমাত্র পথ হলো কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ দ্য ব্যবস্থা, এবং এই ডিমান্ডটা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং ওনার ডিমান্ড অনুসারে পরবর্তী সময় 6th পার্লামেন্ট করে 29 দিনের মাথায়, আজকে যেমন ওনারা ক্ষমতায় আসছেন, 5th পার্লামেন্টের 6th পার্লামেন্টের ইলেকশন করে 29 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে ইলেকশন হলো, যাতে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী হলেন। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি বলবৎ থাকতো, সুষ্ঠু অবাধ নির্বাচনের একটা গ্যারান্টি, মিনিমাম গ্যারান্টি ছিল, তাহলে বর্তমান সংকটের সৃষ্টি হতো না। আর আপনি বলছেন সংকট তো মারাত্মক সংকটে রয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনারা দেখেছেন যে এর আগে 5 জানুয়ারি নির্বাচনের আগে দেশ জুড়ে অনেক সহিংসতা হয়েছে, অনেক মানুষ মারা গেছে। এই ধরনের কর্মসূচি যখন আসবে, মানুষজন মারা যাচ্ছে, সাধারণ মানুষ অনেকেই মারা যাচ্ছে, তো এই ধরনের যে একটা পরিস্থিতি হবে, এটা কি আপনারা ভাবতে পারেননি আগে? আমি বলবো যে বিকল্প কিছু কি ভেবেছিলেন? তাহলে কে সেটা সৃষ্টি করেছে? তাহলে আমার প্রশ্ন আসবে সেখানে যে হু হ্যাজ ক্রিয়েটেড দিস সিচুয়েশন। নাম্বার 1, I have said removal of the caretaker government from our constitution is the main reason for this, যার জন্য ফেয়ার ইলেকশন হতে পারে। 2 হলো 5th জানুয়ারি ইলেকশনকে নিয়ে বহু কথা হয়েছিল, এবং সেই কথার সময় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, কনস্টিটিউশন রক্ষার নির্বাচন। অ্যাজ সুন অ্যাজ 10th পার্লামেন্ট ইলেকশন হওয়ার পরেই 11th পার্লামেন্ট ইলেকশন কী করে হবে, বিরোধী দলের লোকে বসে আমি আলাপ করব। সেই ব্যবস্থা করে যেমনভাবে
5th পার্লামেন্টের পরে 6th পার্লামেন্ট করে 29 দিন ক্ষমতায় থেকে বেগম খালেদা যে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন টু পেভ দ্য ওয়ে অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। সিমিলারলি মাননীয় প্রধানমন্ত্রী আজকে যদি তার ইলেকশনকে কেয়ারটেকার গভর্নমেন্টের বা কোনো একটা পদ্ধতি, শুধু কেয়ারটেকার না, যে কোনো পদ্ধতিতে ফেয়ার ইলেকশন হতে পারে সেই ব্যবস্থার দিকে যেতেন, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো। এখন কি সুতরাং দ্যাট ইজ দ্য অনলি মেন রিজন ফর দিস। তাছাড়া যা হচ্ছে আপনার এখন কি শুধু সরকারের পদত্যাগের মধ্যেই এটার সমাধান, নাকি আর কোনো সমাধান? সেটা বলছি না সরকারের পদত্যাগের প্রতি, এটা একটা সমস্যা যে এটাকে চিহ্নিত করতে হবে। বর্তমানে যে আপনি নিজে শুরুতে বলেছিলেন রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে, এটা জন্য আপনি কাকে দায়ী করবেন কে? আপনি তো বলছেন সরকারই দায়ী। আমি মূলত সরকার দায়ী, এবং আমি বলবো যে যারা রাজনীতি করছে কম বেশি তারা সকলেই। ধন্যবাদ আপনাকে। দেখি আবারও একটু দর্শকদের কাছে যাব। অনেকগুলো হাত, কতজনকে সুযোগ দিব? মাঝখানে একজন। জনগণের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য জনগণ? আমার এটা প্যানেলে সবার কাছে প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শকের বাঁ পাশে পেছনের দিকে। এখানে আমি মনে করি আজকে যে সহিংসতা চলতেছে সেজন্য যারা এই সহিংসতা নেতৃত্ব দিচ্ছে বিরোধী শক্তি, তারাই মূলত দায়ী আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম শুনছিলেন সরকারের পক্ষেও কথা বলছেন, বিরোধী পক্ষেও। আপনারা কতটুকু দায় নিচ্ছেন এর জন্য? আমি একটু আগের কথায় ফিরে আসি। রফিকুল ইসলাম মিয়া সাহেব যে কথাটা বললেন, আমি এক লাইনে সেই কথাটা উত্তর দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম 90 সনে। তা আজকে থেকে 2 যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবির যে যৌক্তিকতা ছিল, আজকে সেই যৌক্তিকতা নাই আমি মনে করি। এখন মিডিয়ার যুগ, আজকে 25টা মিডিয়া, একটা মোবাইলেও সবাই কিভাবে ফোন মানে যে কোনো ছবি উঠে আজকে ফেসবুকে পাঠিয়ে দেয়, কত কিছু করে, মোবাইল থেকে সব কিছু করা যায়। এখন 10টা হুন্ডা আর 20টা গুন্ডার যুগ শেষ হয়ে গেছে। সেই যুগের ইলেকশন সেই অবস্থা করা যায় না। যে কথাটা উনি বলছেন সেই কথাটার উত্তরে আমি 10টা হুন্ডা 20টা গুন্ডার যুগ চলে গেছে। সেটা আমরা 88 সালে দেখেছি, বহু আগে। এখনকার পরিস্থিতির জন্য আমাদের কোনো দায় দায়িত্ব নাই। তারা ভুল করেছে বিএনপি নির্বাচনে না গিয়ে, তার খেসারত জনগণ। এই যে কামরুল ইসলাম আপনি বলছেন যে আপনি বলছেন সরকারের কোনো দায় দায়িত্ব নাই, কিন্তু সরকার একটা কথা সবসময় বলে, আমি আসছি আপনাকে, আপনি বলবেন 2014 সালটা সরকার মনে করে যে রাজনৈতিকভাবে খুবই একটা শান্ত বছর ছিল। সেই নির্বাচনের মধ্যে কোনো সহিংসতা হয়নি, কোনো কিছুই হয়নি, হরতালও সেরকম এগুলো কিছুই ছিল না। এই বিষয়টা বারবার ফিরে আসবে, আবার ফিরে আসতে পারে, এরকম একটা সিগন্যাল আগে থেকেই পাওয়া যাচ্ছিল, যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন। যখন পরিস্থিতি শান্ত ছিল সরকার তখন এটাকে সমাধানের চেষ্টা করেনি কেন? একটি রাজনৈতিক দল যখন তার চরিত্র পাল্টিয়ে সন্ত্রাসী চরিত্র ধারণ করে, তাদের সাথে সমঝোতা বা আলোচনার তো কোনো প্রশ্ন ওঠে না। তাদেরকে শুধরাবেন কিভাবে? তাদের তো রাজনৈতিক চরিত্র তাদের নষ্ট হয়ে গেছে, তাদের রাজনৈতিক চরিত্র, গণতান্ত্রিক চরিত্র এখন আর নাই। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের চরিত্র হয়ে গেছে সন্ত্রাসী চরিত্র। আপনি আজকে আন্দোলন করার কি কারণ ছিল? আজকে 5 জানুয়ারি থেকে কি এই আন্দোলন করার কি ভিত্তিটা ছিল? বেগম খালেদাকে তো অবরুদ্ধ করা হয় নাই, তিনি স্বেচ্ছায় 3 তারিখ সেখানে গেছেন। কেউ রাজনৈতিক দপ্তরে এভাবে যেইভাবে পরিকল্পনা নিয়ে তিনি সেখানে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস তিনি থাকবেন, যেভাবে সমস্ত আয়োজন করে তিনি সেখানে গিয়েছেন, তাতেই বোঝা যায় তার যে পরিকল্পনা। তার মানে পরিকল্পিতভাবে সেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দায় নিচ্ছে না সরকার, এটা একেবারেই কোনো দায় নিচ্ছে না। আমরা সরকারের দায় নিচ্ছে না। সরকার এই রাজনৈতিক বর্তমান যে সন্ত্রাস চলছে, যে বর্তমান যে অরাজকতা চলছে, কঠোর হস্তে দমন করবে, সেই দায়িত্ব সরকারের। ধন্যবাদ আপনাকে। এবং এখন পর্যন্ত দমন করতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা, এটা আমি স্বীকার করছি যে এখন পর্যন্ত আমরা পারিনি, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই এই অবস্থার পরিবর্তন হবে এবং কঠোর হাতে এটা দমন। ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্নকর্তার কাছে আবার ফিরে যাব, যিনি প্রশ্নটি করেছিলেন, সানফিরা সাদমানি। আপনি তো আলোচনা শুনলেন, সবার দর্শকরা কথা বলেছেন, প্যানেলিস্টরা কথা বলছেন। আপনি যে কাকে দায়ী করতে পারেন যে প্রশ্নটা তুলেছেন, এর উত্তর কি আপনি পেয়েছেন? আমার মনে হয় 2 পক্ষেরই দায় আছে এখানে। 2 পক্ষেরই দায়ী আছে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। রাশেদা কে চৌধুরী, যেটা কামরুল ইসলামকে জিজ্ঞেস করছিলাম, যে একটা সংকট তৈরি হতে পারে এরকম একটা ধারণা কিন্তু অনেকে দিয়েছিলেন,
যে বিষয়টা সেটেলড হয় নাই, 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বয়কট করেছিল, সেই প্রেক্ষাপটে আপনি কি কোনো উদ্যোগ দেখেছিলেন দুই দলের দিক থেকে যে তারা আসলে এটাকে সেটেল করতে চায় এই সহিংসতা সংঘাত তৈরি হবার আগে? আমরা কিন্তু যেটা দেখেছি দেশের মানুষ, যে উদ্যোগটা কি তাদের ওই রাজনৈতিকভাবেই এসছে, তারা রাজনৈতিকভাবেই চিন্তা করেছেন, তাদের অবস্থান পরিষ্কার করতে চেষ্টা করেছেন জনগণের কাছে, এবং সেখানে তারা অনড় থেকেছেন। যে বন্টি যে প্রশ্নটা করেছেন, জনগণের জন্য রাজনীতি নাকি রাজনীতির জন্য জনগণ, এই প্রশ্নটা কিন্তু আসলেই কি রাজনৈতিক দলগুলো নিজেদেরকে প্রশ্ন করেন? যে কথাটা এসছে, দেশের মানুষ কিন্তু একটাবার সুযোগ পেলে 2/3কে 1/3 নামিয়ে আনতে পারে, সেই ক্ষমতা দেশের মানুষের আছে, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে ওইভাবে দেয়া হয়নি। এবার কি আমরা সবাই ভোট দিতে পেরেছি? পারিনি। এবং সেটা কেন, সেই সংকটটাও তো তারাই তৈরি করেছেন। এবং আমাদের দুইটো প্রধান দল, তাদের কাছে, তারা তো আমাদের দেশটাকে চালাচ্ছেন, এবং তাদের কাছে তো আমাদের একটা প্রত্যাশা আছে যে আমরা স্বাভাবিক জীবন, স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই, সেটা তারা আমাদেরকে নিশ্চিত করবেন। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক শ্রোতাদের এখানে মনে করিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের এই উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করছেন, ফেসবুকে বিবিসি বাংলাদেশ সংলাপের পাতায় আপনার মতামত দেবার সুযোগ আছে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলাদেশ সংলাপে। বিরতির পর আবারও ফিরে এলাম, পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আলাউদ্দিন। বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় দুই প্রধান রাজনৈতিক জোটের অনমনীয় অবস্থান কি বাংলাদেশকে আবার 1-11 মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটি আজকাল অনেকেই করছেন, সেই প্রেক্ষাপটে রফিকুল ইসলাম মিয়া, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্নটা পরিষ্কার, উনি বলেছেন যে আবারও 1-11 মতো পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কিনা। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করি নাই। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে যুদ্ধ করেছিল গণতন্ত্রকে রাখার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে রাখার জন্য, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। গুম, খুন, সন্ত্রাস এই 5ই জানুয়ারিতে হয়েছে, পরের থেকে আপনারা দেখলেন না, তার আগেও কত লোক গুম হয়েছে, কত লোক খুন হয়েছে। মূল প্রশ্নে কি বলবেন? সেই প্রশ্নটাই এখন কোন দিকে যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু আমার মনেও জাগে যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কি হচ্ছে। আমরা নির্বাচন সম্পর্কে জনাব কামরুল ইসলাম সাহেব বলেছেন যে আগের অবস্থা নাই, কাজেই নির্বাচনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট প্রয়োজন নাই। আমি সবিনয়ে বলতে চাই, 5ই জানুয়ারির নির্বাচনে কত ভাগ 154 জন লোক ভোট ছাড়া ঘোষণার মাধ্যমে নির্বাচিত হয়েছে। 146 জন যারা ভোট পেয়ে নির্বাচন হয়েছে, তাদের সম্পর্কে জনাব ST ইমাম সাহেব, যিনি মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, তিনি বলেছেন 5ই জানুয়ারির নির্বাচনের ফল ওনারা মোবাইল কোড বসিয়ে ছাত্রলীগের মাধ্যমে কালেক্ট করতে পেরেছে। এটা হলো বাস্তবতা। আমি শেষ করছি। আমার প্রশ্ন হলো, আপনি বলেছেন যে প্রশ্নটা ছিল যে এখন যে অবস্থা, আপনারাও একদিকে আছেন, সরকার আরেকদিকে আছে, অনমনীয় অবস্থানে দুই জোট, এতে করে কি 1-11 মতো পরিস্থিতির দিকে যাচ্ছে? আমি সে সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু আমার ধারণা নাই কোথায় যাচ্ছে, তবে একটা মারাত্মক অনিশ্চয়তা দেশকে ধ্বংসের মুখোমুখি নিয়ে আসছে। 1-11 সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেরকম কোনো কিছুর কি আবার কোনো আলামত পাওয়া যাচ্ছে? আমি যেটা দেখছি সেটা হলো, যেমন আমি আপনার নিজে যে আলামতটা দেখছি সেটা হলো, এই 5ই জানুয়ারির পতাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে 8টি গাড়ি বাংলার মামলা দিয়েছে। সেই মামলাগুলিতে আমি বেল পেয়েছি। আমি যদি কোনো লোক যদি প্রমাণ করতে পারে, প্রসিকিউশন থেকে শুরু করে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় রফিকুল ইসলাম তার জীবনে কাউকে হাতে ধমক দিয়েছে, গাড়ি ভাঙা তো দূরের কথা, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর যেই সাজাই হোক না সেটা আমি গ্রহণ করব। তাহলে আমার প্রশ্ন হলো, যারা এইভাবে নিজেরা কাজ করে আমাকে আসামি বানাইছে, তারা এই অবস্থার জন্য দায়ী, এবং তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আর নিশ্চয়তা জনাব কামরুল ইসলাম সাহেব দিতে পারবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। যারা গুম খুনের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, অপশাসনের সঙ্গে জড়িত, দেশকে ধ্বংসের দিকে যারা। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব বললেন যে এই কথাটা,
তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন ওনারা নাই, ওনারা বলেন যে কোনো পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন যে কোনো পদ্ধতিতে একটি নির্বাচন। আমি একটা কথা বলতে চাই, আমি তার কথাটা একটু উত্তর দিয়ে নেই। 5ই জানুয়ারি নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে রেজাল্ট হতো তাদের পক্ষেও যেতে পারত, অসম্ভব কিছু ছিল না। 5ই জানুয়ারি নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন নাই, আপনারা একটা বিরাট দল, আপনারা অংশগ্রহণ করেন, নির্বাচনটা সুন্দর হয় না, এই কথা আমি স্বীকার করি। নির্বাচন একটা হয়েছে যে নির্বাচনটা মোহামেডান আবাহনীর খেলা যদি হয় গ্যালারি চারদিক উপচে পড়ে, আর মোহামেডান আর রহমতগঞ্জ বা ওয়ারি খেলা যদি হয় গ্যালারি একটাও পূর্ণ হয় না। আপনারা বারবার বলছেন 5ই জানুয়ারি নির্বাচনে ভোটার হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই। আপনারা একটা বড় দল হিসেবে সেই খেলায় অংশগ্রহণ করেন নাই, আসেন এবং নির্বাচনটা সুন্দর হয় না। আপনারা আসলে সেই নির্বাচনের রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারতো। আপনারা যদি ওই দ্বিতীয় প্রশ্নে আসেন যে এখন আপনাদের যেটা অবস্থান, এটা কি 1-11 এখন আমি যে কথা বলছি, নির্বাচন হয়েছে, একটা সরকার এসেছে, স্বস্তি ফিরে এসেছে। আপনারা 2013 সালের শেষের দিকে যেই বর্বরতা আপনারা চালিয়েছেন, আপনারা মানবাধিকারের কথা বলেন, কল্পনা দিচ্ছেন না। ওনার প্রশ্নটা ছিল আবার কোন দিকে যাচ্ছে, আবার এই অবস্থায় আপনারা নিয়ে এসেছেন। 2013 সালে যা করেছেন এখন আবার সেই অবস্থায় পরিস্থিতি কি আবার পরিকল্পিতভাবে যেই কাজটা করছেন আপনারা, পরিকল্পিতভাবে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য এই পরিকল্পনা। এই যে উভয় পক্ষ যদি মানে একটা অনর থাকে তাহলে কি আবার 1/11 এর মতো পরিস্থিতি তৈরি হবে? অনরের কোনো কিছু নাই, আমরা তো অনর না। আমাদের কথা হচ্ছে আজকাল দেশটাকে যেই পর্যায়ে তারা নিয়ে চাচ্ছে, যেভাবে সন্ত্রাস করছে, অরাজকতা করছে, আমরা এই সন্ত্রাসীদের যারা অরাজক অবস্থায় সৃষ্টি করতে তাদেরকে নির্মূল করার চেষ্টা করছি। ইনশাল্লাহ সেটা করতে পারবো। আর কয়েকটা 1/11 এর মতো পরিস্থিতি হবে না, 1/11 এর মতো পরিস্থিতি হবে না। আরেকটা কথার উত্তর দিয়ে দেই, ওই যে আমাদের রফিকুল ইসলাম মিয়া সাহেব যে কথাটা বললেন, অপরাধে ফৌজদারি, উনি একজন আইনজীবী হিসেবে বলি, ফৌজদারি অপরাধ কেবলমাত্র পার্টিসিপেট করতে হয় না, নেপথ্য থেকেও কিন্তু অপরাধ করা যায়। যেই অপরাধটা আপনারা করছেন, আপনারা ইন্ধন যোগাচ্ছেন, আমি শেষ করেন এই কথাটা। আপনাদের আউটসোর্সিং আন্দোলন, আপনাদের কর্মী নাই, নেতা নাই, কোনো কিছু নাই, আপনার কিছু টোকাই ভাড়া করে ভাড়াই করে আমি দর্শকদের সুযোগ দিতে হবে, আন্দোলন না, দর্শকদের সুযোগ দিতে হবে। এই যে মাঝামাঝি একজন হাত তুলেছেন। 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা বৃহত্তম দল অংশগ্রহণ করেনি। আর বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন সেই সরকার তাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আনার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা আসেননি। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশকে বিশ্বাস করে না এরকম একটা দলকে নিয়ে তারা আমরা কিন্তু যে আলোচনাটা হচ্ছিল যে 1/11 এর না সেটা না, উনি বলছেন এটা, আমি বাধা দিচ্ছি না, আমরা মূল প্রসঙ্গে থাকতে হবে। আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে, উনিও বলেছেন, আপনারাও বলেছেন। এটা এখন কি 1/11 এর মতো সেরকম কোনো পরিস্থিতি হবে? আপনার কি আশঙ্কা হয়? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আমি বলতে চাচ্ছি যে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে জনগণের জন্য। তো আমরা জনগণ দেখছি যে গণতন্ত্রের কথা বলে পেট্রোল বোমা মেরে গাড়িতে মানুষ পোড়ানো হচ্ছে, এটা কি আদৌ গণতন্ত্র? আর সরকার বলছেন যে এটাকে কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু আদৌ আমরা দেখছি না যে যারা এই ধরনের কাজ করছে তারা তো কোনো রাজনৈতিক কর্মী না, তারা হলো সন্ত্রাসী। তাদেরকে সরকার কেন কঠোরভাবে দমন করতে পারছে না? যদি কঠোরভাবে দমন করতে না পারে তাহলে আবারও সেই 1/11 সৃষ্টি হতে পারে। ধন্যবাদ আপনাকে। কামরুল ইসলাম এর মধ্যে জবাব দিয়েছে যে সরকার আরও কঠোর হবে, এটা সেদিকে ইঙ্গিত দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সামনের সারিতে একজন নারী হাত তুলেছিলেন। আমি বলতে চাই যে আওয়ামী লীগের বড় বড় নেতারা সারাক্ষণই বিএনপিকে উস্কাচ্ছিল যে আপনারা আন্দোলনে যেতে পারছেন না, আপনাদের আন্দোলনের সামর্থ্য নেই, আপনারা আমাদের কাছ থেকে শিখে নেন আন্দোলন কত প্রকার কি কি। তো এখন আন্দোলনে বিএনপি যাওয়ার পরে ওনাদের কি সমস্যা হচ্ছে, এত দমন পীড়ন কেন হচ্ছে বিএনপির উপর? আমি জানতে চাই। একজন দর্শক প্রশ্ন করছেন, ওনার দৃষ্টিতে যা হচ্ছে এগুলো আন্দোলন নয়, উনি মনে করছেন এগুলো সন্ত্রাসী কাজ। না, আমার মনে হয় না। এছাড়া বিএনপির হাতে কি ধরনের ইস্যু আসবে? এখন এই যে বিএনপি
একটা ইস্যুতে যখন আওয়ামী লীগের অতীত ইতিহাসেও আমরা দেখি এই ধরনের সন্ত্রাসী করেই ওরা ক্ষমতায় এসেছিল। ধন্যবাদ আপনাকে। তাহলে কি আমরা ধন্যবাদ। আমি প্যানেলে ফিরে আসি। রাশেদা কে চৌধুরী, মূল প্রশ্ন যদি যান যে উনি একজন দর্শক আশঙ্কা করছেন যে যদি এই অবস্থা চলতে থাকে ওনার মনে একটা সন্দেহ তৈরি হয়েছে, হ্যাঁ আবারও হতে পারে 111 টাইপ কিছু। 111-এর পরিস্থিতি তৈরি হবে কিনা সেটা কিন্তু আমাদের রাজনৈতিক দল কোন দিকে চলবেন তার উপরেই নির্ভর করবে। আমাদের প্রধান দলগুলো, আমরা মনে করি না যে 111 একটা সলিউশন হতে পারে এবং সেটা কোনো দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক প্রক্রিয়ার সলিউশন নয়। কিন্তু এখানে দুঃখ সেটা হলো সবই কিচ্ছু হচ্ছে জনগণের নামে। এই দলও করছেন জনগণের নামে, ওই দলও করছেন জনগণের নামে, মাঝখানে জনগণ তো চিরাচ্যাপ্টা হয়ে যাচ্ছে। কতজন আজকে আমরা এই বার্ন ইউনিটে যারা কাতরাচ্ছে তাদের কথা ভাবছি। কৃষক আলু আনতে পারছে না, পচে যাচ্ছে, তার কি শোচনীয় অবস্থা। আমার শিক্ষার্থী মা বাবা ভয়ে পাঠাচ্ছেন না স্কুলে, কি অবস্থা। আমরা কোন রাজনীতির কথা বলছি, কোন জনকল্যাণের কথা বলছি? এটা কি আমাদের রাজনৈতিক দলগুলো বিবেচনা করেন? যেদিন বিবেচনা করবেন সেদিন বলা যাবে 111-এর মতো পরিস্থিতি হবে না। ধন্যবাদ আপনাকে। মুজাহিদুল ইসলাম সেলিম, আমি মনে করি যে এই কথাটা আগেই আমরা সতর্ক করে দিয়েছিলাম যে রাজনীতিতে বর্তমানে যে অবস্থা বিরাজমান, সেইখানে যদি নমনীয়তার পথ উভয় দিক থেকে গ্রহণ করা না হয় তাহলে তার পরিণতি হবে যে এক পক্ষ সহিংসতার দিকে চলে যাবে, আরেক পক্ষ পুলিশি রাষ্ট্রীয় ধরনের ব্যবস্থার দিকে চলে যাবে এবং এইটার অবধারিত পরিণতি হবে যে কেবলমাত্র পরস্পরকে নির্মূল করা নয়, আত্মহননের দিকে গোটা পরিস্থিতি চলে যাবে। এই যে হননের কথাটা বললাম, আপনারা এখানের আলোচনাও শুনেছেন যে তার সুর কিন্তু এখানেও আপনারা দেখেছেন এবং বাস্তব ঘটনা। 21শে আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল এই চিন্তা থেকেই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখনও যেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাতে বলা হচ্ছে যে বিএনপিকে 7 দিন পরে দেখবেন নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির কী হবে জানি না। আমার কনসার্ন হলো দেশের গণতন্ত্র এবং জনগণের ভাগ্য হয়তো নিশ্চিহ্ন করার দিকেই পরিস্থিতিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং 111 সম্পর্কে যেটা বলেছেন, মানুষ কিন্তু বলা শুরু করেছে এইবার যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে 111 হবে না, 222-র মতো ঘটনা এই দেশে কিন্তু জন্ম নেবে। ধন্যবাদ। বুঝতে পারছেন 222 মানে 111-এর চেয়ে দ্বিগুণ মারাত্মক ধরনের একটা পরিস্থিতির দিকে দেশ চলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। এখানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তিনি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছেন যে সরকার কঠোর হবে। মুজাহিদুল ইসলাম সেলিমও সে কথা বললেন। এই সংক্রান্ত একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি করবেন মোহাম্মদ মাসুমুল হক। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই কি বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান নিহিত, নাকি রাজনীতিবিদদের আলোচনার মাধ্যমে এর সমাধান করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। খাদ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এবং এরই মধ্যে খবরের কাগজে আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জে এরকম একটা কম্বিং অপারেশন শুরু হয়েছে, বেশ জোরালো অভিযান চলছে। এখন কি এর মাধ্যমে এটার সমাধান করা যাবে নাকি রাজনীতিবিদদের করতে হবে, সেই প্রসঙ্গে আসি। রাশেদা কে চৌধুরী, আপনার কাছ থেকে আবার শুরু করি। আসলে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে জনগণের রক্ষার জন্য। এই রাজনৈতিক সংকটের সমাধান আইন শৃঙ্খলা বাহিনী কখনোই করতে পারবে না এবং সেটা আমরা আশাও করি না। আমরা আশা করি রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক দলগুলোই করবে। মানে এখন সরকার বলছে এটা একটা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, বিরোধী জোট বলছে বা তাদের অনেকে সমর্থকরা বলছে এটা একটা রাজনৈতিক সমস্যা। আপনি কি মনে করেন, এটা কি আইন শৃঙ্খলাজনিত না রাজনৈতিক সমস্যা? আমি মনে করি এটা রাজনৈতিক সমস্যা। কারণ যেটা সেলিম ভাই প্রথমেই বলেছেন, আমাদের কারণটা দেখতে হবে। এই সমস্যাটা তৈরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে কোথা থেকে, সূত্রটা কোথায়, সোর্সটা কোথায়, সেটা তো রাজনৈতিক। কাজেই রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। ধন্যবাদ আপনাকে। কামরুল ইসলাম, আপনার কাছে আসি। সরকারের অনেকেই বলছেন এই বিষয়টা একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা, এটা যে একটা রাজনৈতিক সমস্যা। রাশেদাকে যদি যেটা বলছেন, এটাকে সরকারের অনেকেই স্বীকার করতে চাচ্ছেন না, ব্যাপারটা কি তাই? রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক নেতৃবৃন্দ করবে, রাজনৈতিক দলগুলো করবে, এটা আমি স্বীকার করি। কিন্তু এই সমস্যা রাজনৈতিক সংকট না, এটা কোনো রাজনৈতিক সংকট না, এটা হচ্ছে সন্ত্রাস, অরাজকতা। এটা হচ্ছে বাংলাদেশি বিএনপি হচ্ছে বাংলাদেশের আইএস এবং লাদেন মার্কা একটা সংগঠন। না, সেটা তাদের সাথে
আইএস এবং লাদেনদের সাথে যেই লাদেনদের সাথে বিএনপি তো নিষিদ্ধ সংগঠন নয়। পরিষ্কার বলছি, আইএস এবং লাদেনদের ভাবশিষ্য যারা, সেই ধারায় যারা পরিচালিত হয়, তাদের সাথে কোনো সমঝোতা বা আলোচনা বা সংলাপ বা কোনো কিছু, তাহলে বিএনপি কি নিষিদ্ধ করছে না কেন সরকার, যদি আইএস এবং লাদেনের সমর্থক হয়? ওয়েট অ্যান্ড সি। এই সরকার তাদের বিরুদ্ধে তারা যেই অবস্থা, আমি কি কথাটা বলেছি, আপনার আমার কথাটার ব্যাখ্যা আপনি অন্যভাবে করছেন। না, আমি ব্যাখ্যা করিনি। আমি বলছি বিএনপি যেই পথে অগ্রসর হচ্ছে, আইএস এবং লাদেনরা এই সমস্ত পৃথিবীতে যেভাবে যেই কাজগুলো করছে, বিএনপি সেই পথ অনুসরণ করছে, তাদের ভাবশিষ্য হয়ে গেছে তারা। তাদের সাথে রাজনৈতিক, এটা তো কোনো রাজনৈতিক সংকট না, এটা সন্ত্রাস, এটা অরাজকতা, এটা জনদুর্ভোগ। এখানে তো আপনি কোনো আলোচনার মাধ্যমে বা কোনো রাজনৈতিক সংকট হিসাবে এটা মীমাংসা করতে পারেন না। এইখানে মীমাংসা করতে গেলে আপনার সেইভাবে মীমাংসা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকা অবলম্বন করে রাজনৈতিক কোনো উদ্যোগ, রাজনৈতিক কোনো উদ্যোগ, ওই যেই কথাটা তিনি বলেছেন, প্রথমে তিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে এসে এখন যে কোনো পদ্ধতিতে একটা নির্বাচন চায়। নির্বাচন কেন তারা করেন নাই? আলোচনার কি আছে? নির্বাচন নিয়ে আলোচনা করার সময় তো এখন আসে নাই। সেই আলোচনার সময় আসবে সময় মতে, এখনো তো সেই আলোচনার সময় এখন আসেন নাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রফিকুল ইসলাম মিয়া। সরকার তো এটাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছে না, এবং রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছে না। সরকারের একজন মাননীয় মন্ত্রী বলছেন লাদেন আইএসআই, মানে বিএনপি আইএসআই এবং লাদেনের ইসলামিক স্টেটের কথা বলছে। জি, ইসলামিক স্টেট নাকি যা ঘটছে কোনো জায়গায় একটা আইএসের নামে নতুন একটা স্টেট হয়েছে, ইসলামিক স্টেট। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল। 1, 2 হলো বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি 6 পার্লামেন্ট ইলেকশন করে, যেখানে আওয়ামী লীগ যায় না ইলেকশন করতে, জামায়াত ইসলাম তার সঙ্গে যায় না ইলেকশন করতে, একসঙ্গে ছিল। আজকে জামাত সম্পর্কে সমস্ত কথা বলতে আছে, দে হ্যাভ রিহেবিলিটেড মানে জামায়াত ইসলাম ইন পলিটিক্স। সরকার তো বলছে যে এটাকে আইন শৃঙ্খলা জনিত হিসেবে মোকাবেলা করবে। এই যে অবস্থা তারা করছেন, উনি বলেছেন 1 সপ্তাহের মধ্যে বিএনপির অস্তিত্ব বিলীন করে দেবেন, কোথায় থাকবে না। আরেক সন্ত্রাসীদের বিলীন করা হবে, অরাজক অবস্থা যারা সৃষ্টি তাদের ধ্বংস করা হবে। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতে বেশি কেউ দেশে করছে, কেউ জানবে না। তারা টিকতে পারে নাই, অস্তিত্বহীন হয়ে গেছে, পাকিস্তান রক্ষা পায় নাই, ফিরে যেতে হয়েছে। যারা এইভাবে মানুষকে নির্যাতন নিপীড়ন করে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, জোর করে কাউকে সন্ত্রাসী বানাতে চায়, তারাও রাজনৈতিক ইতিহাসের পরীক্ষায় টিকবে না, টিকতে পারে। ধন্যবাদ আপনাকে। একদিন তারাই বিলীন হয়ে যাবে ইতিহাসের গব্বরে। ধন্যবাদ। কারো পক্ষে সম্ভব না তাদেরকে উদ্ধার করা। অত্যাচার, অবিচার, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি, অপসারণ, সোনালী ব্যাংক থেকে শুরু করে আপনি কি কোনো রাজনৈতিক সমাধান দেখছেন? আপনি কি কোনো রাজনৈতিক সমাধান দেখছেন এর? আমি জনাব কামরুল ইসলাম সাহেব প্রেজেন্সে বলবো, আমি কিন্তু এত আশাহীন না। আমি মনে করি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী উইথ আর উইজডম তিনি দেখছেন কি হচ্ছে না হচ্ছে। বেগম খালেদা জিয়া 6 পার্লামেন্টে ইলেকশন করে 29 দিনের পর রিজাইন দিয়েছিলেন। দ্যাট গেভ এন অপরচুনিটি টু শেখ হাসিনা টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। বেগম মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে অ্যাটলিস্ট দেশের অবস্থা সমাধান করার জন্য তিনি রাজনৈতিক উদ্যোগ নেবেন। এবং এরা যে কথা তিনি এই 5th এই ইলেকশনের আগে তিনি বলেছিলেন 11th পার্লামেন্ট নিয়ে তিনি কথা বলবেন, রেকর্ড আছে সেখানে, সেই পথে যাবে। সেই পথে গেলে সমস্যার সমাধান হতে পারে। এবং যতক্ষণ পর্যন্ত না বিএনপিকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে যে কথাটা আমরা বলতে চাচ্ছেন 1 সপ্তাহে শেষ করে দেবেন, সেই স্ট্যান্ড থেকে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। আমি সংক্ষেপে বারবার আপনারা একটা কথা বলছেন, আমি আবার বলি, আপনাদের সন্ত্রাসী চরিত্র পরিবর্তন করে রাজনৈতিক চরিত্রে আপনারা ফিরে আসেন, অরাজক অবস্থা সৃষ্টির পথ পরিহার করেন। অবশ্যই আপনাদের সাথে কথাবার্তা হইতে পারে। ধন্যবাদ আপনাকে। সন্ত্রাসী দলের সাথে অরাজক অবস্থা করবেন, এই সমস্ত মানুষ মারবেন, আর আপনাদের সাথে আলোচনা হবে, কামরুল ইসলাম রাজনৈতিক সংকট নিরসনের কথা হবে। একজন দর্শক পেছনের দিকে হাত তুলেছেন, যিনি দাঁড়িয়েছেন, হ্যাঁ, জ্যাকেট পরা, বলুন আপনি। একটি কথা পরিষ্কারভাবে বলে যাই, সেটি হলো আমরা যদি সংবিধান মানি,
বাংলাদেশের জনগণ যদি সংবিধান মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো বাংলাদেশের সার্ভেন্ট অর্থাৎ চাকর, এই কথাটি আইন শৃঙ্খলা বাহিনীকে ভুলে গেলে চলবে না। যদি তারা সংবিধান বিরোধী কোনো কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে পরবর্তীতে অ্যাকশন হবে। তারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা প্রজাতন্ত্রের কাজ করেন, ঠিক চাকর শব্দটি নয়। ধন্যবাদ আপনাকে। সার্ভেন্ট যদি আমরা মানি, সংবিধান যদি মানি, অবশ্যই সার্ভেন্ট মানে বাংলা হচ্ছে চাকর। ধন্যবাদ আপনাকে। বা পাশে আরেকজন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সংক্ষেপে বলবেন। গণতন্ত্রের জন্য বিরোধী দল বা আমাদের বিএনপি বা জামাত শিবিররা এত উচ্চ উচ্চ কথা বলতেছেন। গণতন্ত্রের গণকে পুড়িয়ে অন্যরা এক তন্ত্র দিয়ে কি ম্যাজিক দেখাবে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে মাঝখানে আরেকজন নারী যিনি হাত তুলেছেন। আইন শৃঙ্খলা সম্পূর্ণই তো এটা বর্তমান সরকার আর যে কোনো সরকারই হোক, এটা তো সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা যেভাবে পরিচালনা করবে সেভাবেই তো আইন শৃঙ্খলা পরিস্থিতি চলবে। এখন আপনি কি এটাকে মনে করেন যে এটা কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা না এটা রাজনৈতিক সমস্যা? এটা রাজনৈতিক সমস্যা। ধন্যবাদ আপনাকে। মুজাহিদুল ইসলাম সেলিম, একই প্রশ্ন আপনার কাছে। আমি শুরুতেই বলেছি এটা তো অবশ্যই রাজনৈতিক সমস্যা, শুধুমাত্র রাজনৈতিক সমস্যা না, এটা আমাদের আর্থসামাজিক ব্যবস্থা যেটা চলছে, শোষণ ভিত্তিক, লুটপাট, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির উপরে নির্ভরশীল, এবং এই সূত্র ধরেই কিন্তু বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রের ধারাটা বর্তমানে বিরাজ করছে। সমস্যার সমাধান করতে হলে আমাদের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে সমাধান করতে হবে। 2 নম্বর হলো, এই গণতান্ত্রিক কাঠামোর ভেতরে কি সবাই পড়ে? সবাই পড়ে না, একটা ব্যতিক্রম, সেটা হলো যুদ্ধ অপরাধী জামাত শিবির চক্র। এবং তারা 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের ভেতর দিয়ে সরকার যে এটাকে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে দেখছে, তাহলে কি অ্যাপ্রোচে ভুল আছে? অবশ্যই আমি মনে করি মৌলিক একটা কৌশলগত ভুল করছে সরকার। আমাদের অ্যাটাক করতে হবে, আইসোলেট করতে হবে জামাতে ইসলামকে এবং অন্য ফোর্সকে উইন ওভার করার চেষ্টা করতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ মেইন টার্গেট করছে বিএনপিকে এবং জামাতে ইসলামকে উইন ওভার করার জন্য চেষ্টা করছে। এইটা হলো একটা ভুল কৌশল। এবং সমাধানের পথ আমি বলে দিই, রাজনৈতিক সমাধানের পথ সেইটা হলো জামাতে ইসলামের সঙ্গ পরিত্যাগ করতে হবে বিএনপিকে, এবং স্বৈরাচারী এরশাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে আওয়ামী লীগের, এবং সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন যাতে হয়, এবং সেটা কি ধরনের পদ্ধতিতে হলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে সেইটার বিষয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা জাতীয় সমঝোতায় উপনীত হওয়া একান্ত। ধন্যবাদ আপনাকে মুজাহিদুল ইসলাম সেলিম। আমি দর্শক শ্রোতাদের আবারও জানিয়ে রাখি, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। এছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটি আপনারা যারা টেলিভিশনে দেখছেন, সোমবার রাত 12টার আগেই এটি ইউটিউবেও আপলোড করা হবে। সুতরাং আপনারা যারা টিভিতে দেখতে পাচ্ছেন না অনুষ্ঠানটি কিংবা মিস করছেন, তারা ইউটিউবেও দেখতে পারবেন, সেই সুযোগ রইল। একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছিলেন বিবিসি বাংলাদেশ সংলাপ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন সাইফুল ইসলাম শিমুল। আমার প্রশ্ন হলো, নির্বাচন নিয়ে প্রতি 5 বছর পর পর গভীর সংকটের মুখোমুখি হওয়ার যে একটি অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের সাময়িক পথ না খুঁজে সবার কি উচিত এখনই একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়া? ধন্যবাদ আপনাকে। মুজাহিদুল ইসলাম সেলিম সমাধানের কিছু পথ বাতলাচ্ছিলেন, বলছিলেন, আবারও আপনার কাছে আসি স্থায়ী সমাধান। আমি মনে করি যে সমস্যা আমাদের অনেক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না যে এখন যেটা চলছে সেটা প্রধানত হলো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব। কিন্তু আপনারা খেয়াল করেছেন যে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে যে বিদ্যুতের দাম বাড়ানো হবে, গ্যাসের দাম বাড়ানো হবে। এই কথাগুলো হলো জনগণের স্বার্থের সঙ্গে নির্বাচন নিয়ে কি কোনো স্থায়ী সমাধান করা যায়? খুব সংক্ষেপে। হ্যাঁ, সেটাই বলছি। এই সমস্যাগুলোর দিকেও দৃষ্টি দিয়ে নির্বাচনটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইটা করতে হলে আমার মত স্পষ্ট, নির্বাচন ব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে এবং সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। দলগুলো দাঁড়াবে প্রোগ্রাম নিয়ে,
যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী তাদের সিট অ্যালোকেশন হবে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি এই সব থেকে নির্বাচনকে মুক্ত করা প্রধান কাজ। ধন্যবাদ আপনাকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। স্থায়ী সমাধানের দিকে কি যাওয়া যাবে আসলে? খুব সংক্ষেপে। আসলে সেলিম ভাই যে কথাগুলো বলছেন ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, আসলে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব না। সেলিম ভাই অনেক তত্ত্ব, যে সমস্ত তত্ত্বগুলো সেলিম ভাই দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ, আজকে কয়েক যুগ যাবৎ এই কমিউনিস্ট পার্টি এই সমস্ত কথাবার্তা সময় একেবারেই নেই। না এই কথাগুলো বলেন, কিন্তু এইগুলা বাস্তবায়ন বাংলাদেশে বাস্তবায়ন এগুলো হয় না। এখন স্থায়ী সমাধানে যাওয়া যাবে? স্থায়ী সমাধান দ্বন্দ্বটা হচ্ছে, মূল দ্বন্দ্ব হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি। নির্বাচন নিয়ে কোনো ব্যাপার নেই। আসল দ্বন্দ্বটা তো সেই জায়গায়, আসল সন্ত্রাস অরাজকতার সমস্ত কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গায়। আজকে ওই যে কথাটা প্রথমে স্বীকার করেন, যেই কথাটা স্থায়ী সমাধান হচ্ছে, সেলিম ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন, স্থায়ী সমাধান হচ্ছে জামাতের সঙ্গ ত্যাগ করা। জামাতের সঙ্গ, জামাত নির্বাচনে আসতে পারবে না বলেই তারা সেদিন নির্বাচনে আসেন নাই, নট ফর তত্ত্বাবধায়ক সরকার। এবং আজকে যে কথাটা তিনি বলেই ফেলেছেন যে কোনো পদ্ধতিতে নির্বাচন হোক, আমরা নির্বাচন চাই। জামাতকে ত্যাগ করতে হবে। মুক্তিযুদ্ধের আসল দ্বন্দ্বটা হচ্ছে মুক্তিযুদ্ধের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এর বাইরে অন্য কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম মিয়া, স্থায়ী সমাধান কি নির্বাচন নিয়ে? মূলত যে সুষ্ঠু অবাধ নির্বাচন, এবং আমাদের সেই নির্বাচনকে কিন্তু কেন্দ্র করে যে টাকা সরাসরি হয়, বিশেষ করে নির্বাচন বাণিজ্যায়ন হয়েছে সর্বক্ষেত্রে প্রায় সকল রাজনৈতিক দলগুলির মধ্যেই। সুতরাং তা থেকে রক্ষা করতে হলে দুর্নীতি, লুণ্ঠনের রাজনীতি সমূলে ধ্বংস করে দিতে হবে, এবং দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, সেই জাতীয় ব্যক্তিরাই যাতে রাজনীতি। এই মুহূর্তে কি কোনো স্থায়ী সমাধানের দিকে যাওয়া যাবে এখন? যদি সকল রাজনৈতিক দলগুলি ইচ্ছা পোষণ করে নিশ্চয়ই যাওয়া যেতে পারে, কিন্তু সেটাকে প্রথম যেটা হতে হবে যে একটা ভয়াবহ সংকট দেখা দিয়েছে, এই সংকটটাকে রিকগনাইজ করতে হবে। এটাকে রিকগনাইজ না করলে তো কেউ আলোচনা করছে না। অনেকে মনে করছে যে এক সপ্তাহের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, অস্ত্র দেখিয়ে, অস্ত্র মাধ্যমে, ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে। কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে, শক্তির মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, আপনাকে এখনও পারবে না। রাশেদা চৌধুরী, সেই জন্য আলোচনা প্রয়োজন, শেষ করি। এবং দুর্নীতি, অপশাসন আর হবে না, ওই জাতীয় গ্যারান্টি না দেওয়া পর্যন্ত আসলে মূল সমস্যা। সন্ত্রাস দমনের জন্য অস্ত্রই হচ্ছে আসল শক্তি। ওকে, সন্ত্রাস দমনের জন্য যেটা চলছে এখন, এটা সন্ত্রাস চলছে, এই সন্ত্রাস তো অস্ত্র ছাড়া সন্ত্রাস দমন করতে পারবেন না আপনি। ধন্যবাদ। সন্ত্রাস তো লাঠি দিয়ে ছাড়া সন্ত্রাস দমন করতে পারবেন না। এখানে তো কোনো রাজনৈতিক বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক আলাপ আলোচনা, সেটা হলো অন্য জিনিস। আমি খালি সবিনয়ে বলতে চাই, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, অসৎ পথে কোনো সৎ কাজ করা যায় না। জামাতে ইসলামকে বাদ, এরশাদকে বাদ, বাকি সব রাজনৈতিক দল একটা গোল টেবিল বৈঠকে ইমিডিয়েটলি বসা প্রয়োজন বলে আমি মনে করছি। ধন্যবাদ। সরকার উদ্যোগ না নিলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সেরকম বৈঠক করে আমার হাতে সময় একেবারে শেষ। জামাত এবং বিএনপিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, তারা একাকার হয়ে গেছে, মিশে একাকার হয়ে গেছে। ধন্যবাদ। রাশেদা চৌধুরী, আমাদের জামাতকে বিএনপি আলাদা করে, রাশেদা চৌধুরীকে আমরা একটু বলার সুযোগ দিই। ধন্যবাদ। আমরা যারা সাধারণ মানুষ, এই দুই দলের মাঝখানে যেটা মনে হয়, উনাদেরকে আমরা যখন দেখি একটা অবস্থান নেন, ঠিক আছে অমুক দলের পক্ষে যাওয়া যাবে না, আবার দেখি তারাই আতাত করেন, তখনই আমাদের সমস্যা দাঁড়ায় যে আমরা কোন পথে সমাধানটা চাইব। সমাধানটা আমরা অবশ্যই চাই গণতান্ত্রিক সমাধান এবং রাজনৈতিক। সংক্ষেপে মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন তারা একটা গোল টেবিলের আয়োজন হয়তো করতে পারেন, যে রাজনৈতিক বা উচিত, হ্যাঁ, যারা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিও একটা এই ধরনের ভূমিকা নিতে পারেন বা তার উচিত কিনা, আপনি কি মনে করেন? আমাদের কাছে কিন্তু সংবিধানে যেভাবে বলা আছে রাষ্ট্রপতি নিতে পারেন, কখন নিতে পারেন, কিভাবে নিতে পারেন, দিক নির্দেশনা কিন্তু আছে। সেটা আমরা ওই পরিস্থিতি যখন যাব কিনা, আমরা তো চাই একটা শান্তিপূর্ণ সমাধান এবং রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করা, তার জন্য সদিচ্ছাটা দরকার। এবং
এই বিদ্বেষটা না, আমাদের বিভেদ থাকতে পারে, উই এগ্রি টু ডিসএগ্রি, এটা হতেই পারে, কিন্তু বিদ্বেষ না, ওই জায়গাটাতে আমাদের যেতে হবে। ধন্যবাদ রাশেদা চৌধুরী। আমার হাতে সময় একেবারে শেষ। সন্ত্রাসের পরিহার করে সেটা আপনি বলেছেন, অনেকবারই বলেছেন। সন্ত্রাসের পথ ধন্যবাদ পরিহার কামরুল করে ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যোগ দিয়েছেন। ধন্যবাদ রফিকুল ইসলাম, জামাতকে সঙ্গে নিয়ে ধন্যবাদ আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্যানেলিস্টদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে একেবারেই সময় নেই, আমাকে শেষ করতে হচ্ছে। রফিকুল, আমার হাতে সময় নেই। কামরুল ইসলাম, রফিকুল, ধন্যবাদ আপনাদেরকে। দর্শকদের অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করার জন্য চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকেও বরাবরের মতো ধন্যবাদ জানাচ্ছি। বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।